স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামারটিভের জন্য। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি 1 × 6 = 6। ক. সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান না কৃষ্ণনগর? সঠিক উত্তর হবে বর্ধমান। খ. তরাই অঞ্চলে উৎপন্ন একটি ফল হলো কলা, আনারস না আপেল? সঠিক উত্তর হবে আনারস। গ. বঙ্গভঙ্গ হয়েছিল 1904, 1905, 1947 না 1950 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। ঘ. মালভূমি অঞ্চলের মাটি উর্বর, অনুর্বর না মাঝামাঝি? সঠিক উত্তর হবে অনুর্বর। ইঙ. বালি আর কাদা প্রায় সমান সমান থাকে দোআঁশ, এঁটেল না বেলে মাটিতে? সঠিক উত্তর হবে দোআঁশ। চ. স্কোয়াশ গাছ দেখতে লিচু গাছের মতো, পেঁপে গাছের মতো, বেল গাছের মতো না ঝিঙে গাছের মতো? সঠিক উত্তর হবে ঝিঙে গাছের মতো। ছ. সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে পালন করা হয় সাধারণতন্ত্র দিবস, শিশু দিবস না শিক্ষক দিবস হিসেবে? সঠিক উত্তর হবে শিক্ষক দিবস। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 8 = 8। ক. কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর. কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। খ. রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল? উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল কলকাতার জোড়াসাঁকোয়। গ. বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? উত্তর 1905 সালে। ঘ. হারভেস্টার কি? উত্তর. ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। ইঙ. একশৃঙ্গ গণ্ডার কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর. একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায় গরুমারা অভয়ারণ্যে। চ. তরাই অঞ্চলের একটি নদীর নাম লেখো। উত্তর. তরাই অঞ্চলের একটি নদী হল মহানন্দা। ছ. কোন মনীষীর জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? উত্তর. ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটি। বর্গীয় জ. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। ঝ. মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? উত্তর. মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিংয়ের ডাউহিল। পিটপালিঙ্গ. দার্জিলিং জেলার ডাউহিলে কোন নদীর জন্ম? উত্তর. দার্জিলিং জেলার ডাউহিলে মহানন্দা নদীর জন্ম। ট. স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে? উত্তর. স্কোয়াশ ফলের গাছ ঝিঙে গাছের মতো দেখতে। 3. শূন্যস্থান পূরণ করো। 1 × 8 = 8। ক. ড্যাশ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ? এখানে শূন্যস্থানে বসবে সান্দাকফু। খ. ড্যাশ জেলা টেরাকোটার জন্য বিখ্যাত? এখানে শূন্যস্থানে বসবে বাঁকুড়া। গ. 26শে জানুয়ারি তারিখটা ভারতের ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে প্রজাতন্ত্র দিবস। ঘ. জওহরলাল নেহেরুর জন্মদিন দিবস ড্যাশ হিসেবে পালন করা হয়? এখানে শূন্যস্থানে বসবে শিশু দিবস। ইঙ. বর্ধমানের সীতাভোগ ও ড্যাশ বিখ্যাত? এখানে শূন্যস্থানে বসবে মিহিদানা। চ. আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে শিক্ষামন্ত্রী। ছ. মেদিনীপুর ড্যাশ নদীর তীরে অবস্থিত? এখানে শূন্যস্থানে বসবে কংসাবতী। বর্গীয় জ. ড্যাশ বানিয়েছিলেন বাঁশের কেল্লা? এখানে শূন্যস্থানে বসবে তিতুমির। ঝ. আগে ড্যাশ হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো? এখানে শূন্যস্থানে বসবে কীটনাশক। 4. যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 2 × 4 = 8। ক. নিত্যবহ নদী কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর. যে সকল নদীগুলিতে সারা বছর ধরেই জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহ নদী বলে। ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি উল্লেখযোগ্য নিত্যবহ নদী। খ.
খ হারভেস্টিং কাকে বলে? উত্তর ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এই কাজগুলিকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং। গ সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলির নাম লেখো। উত্তর সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলি হল মাতলা, গোসাবা, পিয়ালি, ঠাকুরান, হাড়িয়াভাঙা, সপ্তমুখী প্রভৃতি। ঘ ভারতের সবুজ বিপ্লব কী? উত্তর ভারতবর্ষে 1960-এর দশকে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায়। তাকে সবুজ বিপ্লব বলে। ইঙ আমরা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি? উত্তর স্বাধীনতা লাভের পর ভারতের শাসন ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে এক সংবিধান রচনার প্রয়োজন দেখা দেয়। সুদীর্ঘ আলাপ আলোচনার পর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। তাই 26শে জানুয়ারি দিনটিকে ভারতের সাধারণতন্ত্র দিবস রূপে পালন করা হয়। চ নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর বিভিন্ন কারণে মানুষ নদীর তীরে বা নদী উপত্যকায় বসবাসের আদর্শ স্থান বলে মনে করেছিল, তাই সেখানে বসবাস শুরু করে। ক্রমশ নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে সভ্যতা, একেই বলে নদীমাতৃক সভ্যতা। যেমন সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠা হরপ্পা সভ্যতা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।